রাজাকার শব্দ দিয়ে সবচেয়ে বেশি যারা আগামী দিনে নেতৃত্ব দেবে, যারা এই বাংলাদেশকে ধারণ করছিল সত্যিকার অর্থে, তাদেরকে দমিয়ে রাখার জন্য দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। সুতরাং এটি একটা সাংস্কৃতিক আগ্রাসন। এই আগ্রাসনের বিরুদ্ধে বয়ানটি দরকার ছিল। ছাত্ররা তখন বুক ফুলিয়ে সেই ন্যারেটিভটিকে ঘুরিয়ে দিল। সম্মিলিতভাবে তারা বলা শুরু করলো, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার। আমরা মোটামুটি সবাই অবগত আছি যে জুলাই অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, এর যে পরিপ্রেক্ষিত এবং এর যে ফলাফল। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই, জুলাইকে আমরা অনেক সময় জুলাইয়ের মধ্যেই সংকুচিত করি, আবার কেউ কেউ বিগত 15 বছর বা 17 বছরের মধ্যে সংকুচিত করি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে জুলাই অভ্যুত্থান যেটি হয়েছিল বা জুলাই বিপ্লব যেটিকে আমরা বলছি, সেই বিপ্লব এবং অভ্যুত্থান এটিও সংস্কৃতির মধ্যে একটা দোলাচাল আছে যে সংস্কৃতির কোন বয়ানের মধ্যে দিয়ে এটাকে অভ্যুত্থান বলবো, কোনটাকে বিপ্লব বলবো, সেই বিষয়ে আমি একটু পরে আসছি। তার আগে আমি ছোট্ট করে শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই সেই সমস্ত বীর শহীদদের যারা জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে, সেই প্রাণের প্রেক্ষাপটে, এবং যারা শহীদ হয়েছেন, এখনও হাসপাতালে আছেন, যারা সেই সময় বন্দী হয়েছেন, ঘর ছাড়া হয়েছিলেন, নানানভাবে সহযোগিতা করেছিলেন, সকল স্টেক হোল্ডারদেরকে আমি স্মরণ করি সশ্রদ্ধ চিত্তে। কারণ তাদের সেই ত্যাগের মহিমার বিনিময়েই কিন্তু আমরা এই স্বাধীনতা পেয়েছি। আসুন প্রথম সাংস্কৃতিকভাবে কিভাবে এটাকে অভ্যুত্থান হলো, বিপ্লবে রূপান্তরিত হলো, বা এর পরবর্তী যে প্রেক্ষাপট কী হতে পারে সে বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমি একটু আগে বলেছিলাম যে আমরা স্বাধীনতা অর্জন করেছি। দেখুন, এই স্বাধীনতা অর্জনের কথাটা নিয়ে আমরা দ্বিমত অনেকেই করে থাকে। আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশে প্রথম যেই পরাধীনতাটা আসে সেটা হচ্ছে 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলাকে দখল করে নেয়, এটার মধ্য দিয়ে 1857 সালে যেই মহাবিদ্রোহ বা সিপাহী বিপ্লব যেটিকে বলা হয়, সেটি ছিল কিন্তু প্রথম স্বাধীনতা, পূর্ণাঙ্গ স্বাধীনতা আন্দোলনের প্রথম ডাক, কিন্তু সেটি আমরা ব্যর্থ হই। এরপরে নানানভাবে বাঁশের কেল্লা সহ অন্যান্য যে সমস্ত আন্দোলন তৈরি হয়েছিল সেগুলো কিন্তু ছোট ছোট স্কেলে স্বাধীনতা আন্দোলন ছিল। 1905 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 1905 সালে আমার যে বঙ্গভঙ্গের মধ্যে যে বাংলাদেশের যে প্রকৃত চিত্র বা মানচিত্র তৈরি হয়েছিল, সেটি জাতীয়তাবাদী আন্দোলনের দিকে এবং আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি ভাসানীর বক্তব্যেও আমরা কিন্তু প্রায় খুঁজে পাই। এর প্রেক্ষাপটেই 1947 তৈরি হয়েছিল। অর্থাৎ 1857 সাল যদি না হতো 1905 সাল আসতো কিনা এটি একটি প্রশ্ন থেকে যায়। 1905 সাল না আসলে 1947 সাল আসতো না, 1947 সাল না আসলে 1971 সাল আসতো না। 71 সালে যে স্বাধীনতাটা, এটি সাংস্কৃতিক আন্দোলনেরই একটি প্রেক্ষাপট ছিল। সেই প্রেক্ষাপটগুলো কিভাবে ছিল, এবং আমরা বলে থাকি যে কালুরঘাট বেতার কেন্দ্র এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেটি তৈরি করা হয়, সেখানে কিন্তু কবিতা, গান, নাটক এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে অংশীজন আছে, সেই অংশীজনদের চিন্তা ভাবনাগুলোকেই প্রকাশ করে মানুষকে নিয়মিতভাবে উদ্বুদ্ধ করা হতো। এবং পাকিস্তানি যে নিষ্পেষণ, শোষণ, শাসন, অপশাসন, অপকর্ম, সকল কিছুর বিরুদ্ধেই কিন্তু একটি বড় আন্দোলন ছিল 1971 সাল, এবং তারই প্রেক্ষাপটে আমরা স্বাধীন হয়েছিলাম। কিন্তু 1971 সালে যে স্বাধীনতা, যে কারণে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল, মানুষ যুদ্ধে গিয়েছিল, সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত মানুষ সেই পাকিস্তানি শাসন শোষণের রূপটাই আসলে বারবার নানান মাত্রায় ফিরে এসেছে। 75 সাল পর্যন্ত শেখ মুজিবের যে শাসন ছিল, হত্যার শাসন ছিল, লুটের শাসন ছিল, এবং ফ্যাসিজমের বা স্বৈরতন্ত্রের যে শাসন ছিল, সেই প্রেক্ষাপটে আমরা দেখি যে সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করার জন্য যা যা দরকার ছিল বাকশালের মধ্য দিয়ে সেটা করা হয়। এরপরে জিয়াউর রহমান বলি, আরশাদ বলি, খালেদা জিয়া বলি, আবার হাসিনা বলি, নানানভাবে সেই প্রেক্ষাপটগুলো, অর্থাৎ কি শোষণের মাত্রাগুলো এত বেশি ছিল, বিশেষ করে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত স্বৈরাচারের যে প্রকৃত রূপ ছিল সেটি ছিল ভয়াবহ। এবং আমরা যদি প্রতিটি দিনের হিসাব করে থাকি
2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত, তাহলে 1947 সালের 15 আগস্ট থেকে 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে যে নির্যাতন করেছে, কোনো দিন আমরা দেখব যে সেই নির্যাতন, নিপীড়ন, শোষণের যে মাত্রা, যে বয়ান ছিল, সে বয়ানটি পাকিস্তানি শাসনের চেয়েও ভয়াবহ ছিল। যারই প্রেক্ষাপটে, শুধু যারই এটি একটা প্রেক্ষাপট ছিল, এবং 1971 আমাদের স্বাধীনতার পদ্ধতি পাকিস্তানিদেরকে আমরা হটাতে পেরেছি, কিন্তু আমাদের প্রতিবেশী যেই রাষ্ট্র রয়েছে তাদের যে দাদাগিরি রয়েছে, সেই দাদাগিরি থেকে কিন্তু আমরা খুব বেশি একটা বেরোতে পারিনি। যাই হোক, আমি সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে এটা টানছি না, সেটা অন্য একটা আলোচনায় আসবে। আমি যে প্রেক্ষাপটটা 24-এর অভ্যুত্থানে টানলাম, আমরা জানি যে প্রথম যে কথাটা বলতে চাই, 24-এর অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 36শে জুলাই। এটি একটি সাংস্কৃতিক ধারণা, দর্শনের প্রতিফলন। পৃথিবীর ইতিহাসে আমি প্রায়ই বলে থাকি যে অগাস্ট বারবার ফিরে আসবে, জুলাই বারবার ফিরে আসবে, কিন্তু কখনো 36শে জুলাই আর ফিরে আসবে না। এই প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হলো? এটি কোনো রাজনৈতিক, অর্থনৈতিক সাথে তৈরি হয়নি। এটি হচ্ছে আন্দোলনের যেই বৈষম্য বিরোধী যে আন্দোলন দেওয়া হয়, সেই আন্দোলনে একটি ডায়েরি মেনটেন করা হতো, এবং নির্মমতা যত বাড়ে, সেই নির্মমতাটা কত ভয়ানক হতে পারে তার চিত্র ধারণ করার জন্যই শিক্ষার্থীরা এবং এই আন্দোলনে যারা স্টেক হোল্ডার আছেন তাদের মাথা থেকেই কিন্তু ক্যালেন্ডারটাকে, মাসিক যে ক্যালেন্ডার আছে সেটি বাড়তে থাকে। সেটি কীভাবে বাড়তে থাকে? প্রথম কথা হচ্ছে ফার্স্ট যে জুলাই বা প্রথম যে জুলাই, সেখান থেকে আমরা যদি আসি 16, 17, 18, তারপরে 22, 23, 24, 29, 30, এই যে প্রেক্ষাপটটা, কিন্তু আমরা যখন দেখি যে এই জুলাইয়ের মধ্য দিয়েও, মানে 31শে জুলাইও যখন আসে, নির্মমতা, হত্যা এবং গুম, খুন, মামলা, হামলা এগুলো বাড়তে থাকে, তখন সাংস্কৃতিকভাবে চিন্তা করা হলো যে এটাকে কিভাবে বাড়ানো হয়। এই যে ফার্স্ট অগাস্টে যেটি চলে আসে, তখন তারা সেটাকে ঘোষণা করলো 32 জুলাই, অর্থাৎ 32শে জুলাই, অর্থাৎ দিনটি বাড়তে থাকে। এইভাবে আমরা দেখি যখন আমরা মুক্তি পাই 5 অগাস্ট, সেটিকে তারা ঘোষণা দেওয়া হলো, মানে আমরা ঘোষণা দিলাম বা ছাত্র জনতা ঘোষণা দিল, সকল স্টেক হোল্ডার একসাথে সম্মিলিতভাবে ঘোষণা দিল, এটি ইতিহাসের পাতায় লেখা থাকবে 36শে জুলাই। এটি কিন্তু সাংস্কৃতিক আন্দোলনের একটি অংশ। আসুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, যেটি পরবর্তীতে গণমানুষের অভ্যুত্থানে পরিণত, সেটি কোনোভাবেই রাজনৈতিক আন্দোলন ছিল না। আমি ছোট্ট করে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে 2009 সাল থেকে 2024 সালের জুলাইয়ের আগ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর বাহিরে যারা ছিল, প্রত্যেকেই কিন্তু নানানভাবে আন্দোলন করে গিয়েছিল, কিন্তু তারা কখনোই সফলতা হয়নি, এবং সফলতা অর্জন করবে এরকম কোনো নিদর্শনও আমরা দেখতে পাইনি। ছাত্ররা আন্দোলন নিয়ে আসে, ছাত্রদের কোনো ঢাল নেই, তরোয়ার নেই, প্ল্যাটফর্ম নেই, তারা কি নিয়ে শক্তি সঞ্চয় করতে থাকে, তারা কতগুলো শব্দের প্রয়োগ করতে থাকে, কতগুলো ভাষাতাত্ত্বিক বিষয় নিয়ে আসে। সে ভাষাতাত্ত্বিক বয়ান যেটা ছিল, সেটা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের যে বয়ান ছিল, সেই বয়ানের বিরুদ্ধে। আমাদেরকে সাংস্কৃতিক আন্দোলন বোঝার আগে সংস্কৃতিকে, তবে বাংলাদেশের সংস্কৃতিটাকে আমরা অনেকটা সংকুচিত করে ফেলি নাচ, গান ইত্যাদির মধ্য দিয়ে। কিন্তু সংস্কৃতি হচ্ছে একটি জাতিগোষ্ঠীর, অথবা একটি ধর্মীয় গোষ্ঠী হতে পারে, অথবা একজন ব্যক্তিরও হতে পারে, দৈনন্দিন জীবনের প্রত্যেকটি ছোটোখাটো সহ বড় সমস্ত কর্মকাণ্ডের ডাইভার্সিটি আছে, সেই ডাইভার্সিটিগুলোকে আমরা বলে থাকি। শব্দের প্রয়োগগুলো ফ্যাসিস্টরা কোথায় করেছিল? ফ্যাসিস্টরা যেটা করেছিল, কয়েকটি শব্দ দিয়ে আসলে দমন পীড়ন করেছিল। প্রথম হচ্ছে কিছু চেতনার কথা বলতো, তারপরে বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালি সংস্কৃতির কথা বলতো, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে রাজাকার শব্দ দিয়ে সবচেয়ে বেশি যারা আগামী দিনের নেতৃত্ব দেবে, যারা এই বাংলাদেশকে ধারণ করছিল সত্যিকার অর্থে, তাদেরকে দমিয়ে রাখার জন্য দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। সুতরাং এটি একটা সাংস্কৃতিক আগ্রাসন। এই আগ্রাসনের বিরুদ্ধে বয়ানটি দরকার। ছাত্ররা তখন বুক ফুলিয়ে সেই ন্যারেটিভটিকে ঘুরিয়ে দিল। সম্মিলিতভাবে তারা বলা শুরু করলো, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার। এখানে দুইটি সিগনিফিক্যান্ট টার্মস কিন্তু তারা ব্যবহার করেছে। একটি হচ্ছে স্বৈরাচার, স্বৈরাচারের বয়ান থেকে এসেছে আমরা রাজাকার। সুতরাং আমরা যদি রাজাকার হয়ে থাকি, যেই চেতনার বড়ি তারা বিক্রি করতে চেয়েছিল, ট্যাবলেট তারা বিক্রি করতে চেয়েছিল, সেটির বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গিয়ে এটিকে ধারণ করেছে। তার মানে হচ্ছে কি, প্রথম আঘাত এলো স্বৈরাচার প্রলেপটা দেওয়ার জন্য একটা শব্দ দরকার ছিল, সেই বয়ানটাই তারা মানে স্টাবলিশ করতে পেরেছে। 16ই জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই গুরুত্বপূর্ণ দিনটি কেন হলো? কারণ সেদিন আবু সাঈদ সকালবেলায় তার ফেসবুক প্রোফাইলে একটি গুরুত্বপূর্ণ বাণী লিখে দিয়েছিল। সেটা হচ্ছে উন্নতম মসির কাজী নজরুল ইসলামের সেই অমীয় যে চেতনা,
চেতনার বাণীটি সে দিয়ে এসেই মাঠে নেমেছে এবং তার মাথাকে উন্নত রেখেছে, অবনত করে। জালিমদের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে কোনোভাবেই বুলেটের সামনে সে বুক দাঁড়িয়েছে। এই যে আমার এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা শহীদ আসাদের কথা বলি, শহীদ নূর হোসেনের কথা বলি, কিন্তু এর পরবর্তী যে সময়গুলো আছে, যে স্বৈরাচারদের বিরুদ্ধে একটা সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলন করে তোলার জন্য একটা কৌশল দরকার ছিল, সেটি শহীদ আবু সাইদ দেখিয়েছে। কিভাবে? বলছে, স্বৈরাচারা গুলির ভয় দেখাবে, চেতনার বাজি করবে, নানান শব্দের প্রয়োগ করে দমিয়ে রাখবে, তাহলে তার বিরুদ্ধে কী করতে হবে? দুহাত প্রশস্ত করে বুক চেতিয়ে গুলি ধারণ করতে হবে। এই যখন সে ধারণ করেছে, এটি কিন্তু একটা সাংস্কৃতিক, এবং সবাই মোটামুটিভাবে এগিয়ে গিয়েছিল।